ফিরে এলাম বিরতির পর। এক যে আছে খাবারে আজ কথা বলছি ছানা বড়া নিয়ে। ছানা বড়ার ইতিহাস সম্পর্কে তো অনেক কিছু জানলামই, এখন বরং দেখে নি রান্নাটা কত দূরে গেলো। দিদির বল করা প্রায় মানে শেষের দিকেই নাকি? হ্যাঁ, আর এই একটা বাকি আছে। আচ্ছা দিদি, তোমার তো নবাবের শহরে বাড়ি, মানে একটা ঐতিহাসিক শহর, অন্যরকম ঐতিহ্য, আর সবকিছু মিলিয়ে এই যে একটা মিষ্টি পদ, এই পদটা কার কাছ থেকে শেখা হয়েছে? এটা আমাদের মুর্শিদাবাদের হচ্ছে বিখ্যাত একটা মিষ্টি। তা আমরা ভীষণ ভালোবাসতাম সেখানে মিষ্টি খেতে। এবার আমরা যখন সেখান থেকে কলকাতায় চলে আসি, আর কিন্তু এখানে ছানা বড়া পাওয়া যায় না। খুব দুঃখের বিষয়। আমার ভাই ভীষণ রকম মিষ্টি খেতে ভালোবাসে, ও মাঝে মাঝে বলে যে দিদি তাহলে তো এখানে ছানা বড়া পায় না, এবার বহরমপুর থেকে আমাদের আনানো হয় ছানা বড়া। তা আমি ভেবে দেখলাম আমি নিজেই তৈরি করি, এবার আমি নিজেই শুরু করলাম। মানে নিজেই যখন যোদ্ধা। যেহেতু ছানা বড়া এমন একটা পদ, যে পদটার সাথে কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব সবসময় জড়িয়ে আছে। ছানা বড়া এমন একটা মিষ্টি যেটা কিন্তু চট করে সবাই বানাতে পারে না। কেন বানাতে পারে না? এটার বানানোর এমন প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ নয়। যে তুমি ছানাটা যেভাবে মাখলে এবং যেভাবে গড়লে, এই বিষয়টার উপরেই কিন্তু পুরোপুরিভাবে নির্ভরশীল যে এটা কিভাবে ভাজা হবে বা কিভাবে এটা খুব সুন্দরভাবে আকৃতি নেবে কিনা। তাহলে আমরা রান্নাটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এবার তো আমাকে ছানার বলগুলোকে ভাজতে হবে। ছানার বলগুলোকে ভেজে নেবে। আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এটা আমি ঢেলে রাখি আগে। আচ্ছা, শিরাটা বানিয়ে কি এটাকে একটু ঠান্ডা করতে হয়? ঠান্ডা না করলেও চলে, না করলেও হবে। এবার ছানার বলগুলো ভেজে নেব, তার আগে এই পাত্রটা একটু মুছে নেব। আচ্ছা, আমি এটা দিই। দাও, আমাকে দাও। ভাজার জন্য কিন্তু লাগবে সাদা তেল। আমি বলার আগেই প্রস্তুত ছিলাম। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, আর খুব কড়া করে ভাজতে হবে। ছানা বড়ার এইটাই হচ্ছে নিয়ম। দাও। ছানা বড়ার বাইরেটা থাকবে শক্ত আর ভেতরটা থাকবে রসালো নরম। তেল ভালো করে গরম করতে হবে, কারণ এখনো সেভাবে গরম হয়নি। মানে একদম কড়কড়ে গরম হবে, যাতে বড়াগুলো ছেড়ে না যায়। না, হ্যাঁ অবশ্যই। আমাকে খুঁজিটা দেব। এইবার তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ছানার বলগুলো তেলে ছাড়তে থাকবো। হ্যাঁ, আস্তে আস্তে দিতে হবে। এটা হাই ফ্লেমেই হবে তো পুরোটা? বাহ, বেশ ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো লাগছে দেখতে। হ্যাঁ, একদম। খুব আস্তে আস্তে অতি সন্তর্পণে এটাকে ভাজতে হবে। ছেড়ে যাওয়ার? ছেড়ে যাবে না, একটু কিরকম সম্ভাবনা থাকে। ছানা যেহেতু খুব নরম জিনিস, সেটা দিয়ে যে কোনো রান্না খুব যত্ন সহকারে করতে হয়। ছানা বড়া ভাজা হচ্ছে, কিন্তু এই ছানা বড়া দেখলে অনেক সময় কিন্তু একটা কথা মনে পড়ে যায়। ওই যে আমরা বলি চক্ষু ছানা বড়া হয়ে গেছে। এই চক্ষু ছানা বড়া, এই ছানা বড়া কথাটা ঠিক কোথা থেকে এসেছে তারও কিন্তু একটা ইতিহাস রয়েছে। ছানা বড়ার ইতিহাস ঘাটলে জানা যায়, ছানা ঘিয়ে ভেজে এই মিষ্টি বানানো হয়, তাই এর নাম ছানা বড়া। আরও শোনা যায়, নবাবের অতিথিদের অভ্যর্থনা জানাতে রূপোর থালায় 1-1.5 মণ ওজনের ছানা বড়া পেশ করা হতো। আর এমন পেল্লায় আকারের নতুন মিষ্টি দেখে অতিথিদের চোখ একরকম বিস্ফারিত হয়ে যেত। মনে করা হয় সেই থেকেই মিষ্টির নাম দেওয়া হয় ছানা বড়া। আর এই ঘটনা সূত্র ধরেই
চক্ষু ছানাবড়া প্রবাদটির প্রচলন শুরু হয়। আরো ভাজা হবে, একদম কালো হয়ে যাবে। ছানা বড়ার ইতিহাস শুনতে শুনতে এদিকে ছানা বড়া কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আচ্ছা দিদি, এই ছানা বড়া কতক্ষণ ভাজা হবে? এই যতক্ষণ না কালো হয়ে যাচ্ছে বাইরের অংশটা ততক্ষণ। আচ্ছা, মানে বাদামি হলেও হবে না, এটাকে না, সম্পূর্ণভাবে কালো হতে সম্পূর্ণ হবে। কালো হতে মানে হবে। যতক্ষণ না বাইরেটা খুব শক্ত হচ্ছে ততক্ষণ হুম, হবে না। অবশ্যই। তাহলে ছানা বড়া ভাজা হতে থাকুক, আমরা ততক্ষণ চলে যাই একটা ছোট্ট বিরতিতে। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন এক যে আছে খাবার। কোন রাজার সঙ্গে ছানাবড়ার নাম জড়িয়ে আছে? 1. রাজা মনীন্দ্রচন্দ্র। 2. রাজা কৃষ্ণচন্দ্র। 3. রাজা অভয়চরণ। সঠিক উত্তর পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।